হারামখোরের বেস্ট এক্সাম্পল যদি খোঁজেন, শওকত মোল্লার হারামখোরের বেস্ট এক্সাম্পল এবং তার নমুনার আপনারা দেখতে পাচ্ছেন। বেঈমান, ইতর, তাদেরকে কালেক্ট করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়। সব দলই কালেক্ট করে। মুসলিম সমাজের শিক্ষিত ভদ্রসভ্য মানুষকে কেউ হাইলাইট করে না, তুলে ধরে না। তাদের ক্রিমিনালগুলোকে খুঁজে বার করে বুথ ক্যাপচারিংয়ের জন্য, এলাকায় তোলাবাজির জন্য। আর নেতাও যাদের বানাবে তারা পাক্কা হারামখোর হবে। তবেই দেখুন, পাপ নিজের বাপেরও ছাড়ে না। অহংকার পতনের কারণ। এত বেশিও কথা বলেছে না অলমাদের বিরুদ্ধে, ফুরপুরার বিরুদ্ধে, হ্যাঁ, এবং ভাঙড়বাসীকে যেই পরিমাণ হুঙ্কার দিয়েছে, এই করে দেবো, ওই করে দেবো, আরও লাশ পড়ুক। মানে লাশ পড়াটা এটা কি জিনিস? তামাশা। একটা রাজনীতির জন্যে, ভোটের জন্যে লাশ পড়ুক, কিন্তু ভাঙড় চাই। ভাঙড়কে আমি খুব ভালোভাবে চিনি। ভাঙড়ে আমার প্রচুর যাতায়াত। আর ভাঙড়ের একটা ইতিহাস আছে। ভাঙড়ের মতো যোদ্ধা পুরো পশ্চিমবাংলার কোথাও নেই। ওদের রেকর্ড হচ্ছে ওরা চিরজীবন অত্যাচারী শাসকের বিরুদ্ধে ওরা লড়েছে। এই সিপিএমের রাজত্বে আরাবুলকে জিতিয়েছে, আবার তৃণমূলের রাজত্বে তৃণমূলকে লাগাতার হারিয়ে চলেছে। এটা একটা আলাদা জিনিস, ঠিক আছে? অতএব শওকত মোল্লার যে অহংকার সেটা আজকে চূর্ণ। এবং তার শুনেছি বউও খুব অত্যাচারী। সে নাকি এলাকার মানুষকে লাঠি নিয়ে ঘুরতো, পেটাতো, অত্যাচার করতো। অতএব তাদেরও ছাড়া উচিত না, মহিলা বলে ছেড়ে দেওয়া উচিত না। অপরাধীর শাস্তি চাই এবং ওর স্ত্রীকেও গ্রেপ্তার করা উচিত। ওরও যে অন্যায় কাজ আছে তার সুষ্ঠু বিচার এবং শাস্তি দরকার। এইগুলো যদি ঠিকঠাক হয় না, আগামী দিনে কেউ গরিব মানুষের উপরে অত্যাচার করতে গেলে 10 বার ভাববে। ওই জন্য বেরোতে না পারে। ওর যে অন্যায়, ওর যে পাপ, সীমাহীন পাপ, গরিব মানুষের উপরে এই পরিমাণ নির্মম অত্যাচার, কত ঘর উজাড় করে দিয়েছে, কত পরিবারকে ধ্বংস করেছে, কত মানুষকে হত্যা করেছে, কার জমি জায়গা সব কিছু ছিন্ন ভিন্ন করে দিয়েছে। এত গুন্ডা বদমাশও হয়, এত নির্মম, এত অমানবিক আমি মানে কি বলবো, মানুষ দেখিনি। ওকে যেন ছাড়া না হয় এবং ওর বাকি জীবনটা যেন জেলখানায় কাটে। আর যাদের জমি ও দখল করেছে, ভেড়ি দখল করেছে, যাদের সম্পদ দখল করেছে, আমি বর্তমান সরকারকে বলবো, খালি ওকে জেলে পুরলে হবে না, তাদের সেই জমিগুলো উদ্ধার করে প্রকৃত মালিককে যেন ফিরিয়ে দেওয়া হয়। তাদের জীবনে যেন একটু মানে সুখ যেন তারা দেখতে পায়, একটু আনন্দ যেন উঠতে পারে যে শয়তানের ধ্বংস হয়েছে। বাকি বিজেপি প্রসঙ্গ আলাদা, কিন্তু যখন সরকার ওর বিরুদ্ধে, মমতাই তো এই ধরনের শয়তানগুলোকে পুষে রেখেছিল। এবং এটা একটা মডেল শওকত মোল্লা যেটা প্রচারে ছিল, এরকম হাজার হাজার শয়তান গ্রাম বাংলার মানুষের জীবন অতিষ্ঠ করে দিয়েছিল। অতএব একে এই যেন সারা জীবন জেলে যায়, এর উপযুক্ত শাস্তি হয়। আর ওর লুণ্ঠনকৃত সম্পদগুলো যাদের ক্ষতি হয়েছে তাদের হাতে যেন ফিরিয়ে দেওয়া হয়। এটা আমরা কল্পনা করিনি এরকমভাবে ভাগ হবে। আমরা ভেবেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তো উঠে যাবে, এটা জানতাম। মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন ক্ষমতা হারাবেন, কারণ সব লোভী লুটেরারা ওখানে তৃণমূলে ছিল বা মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে জোগাড় করেছিলেন এক জায়গায়, তো ওরা পয়সা কামানোর জন্য তৃণমূলটা করতো, স্বার্থসিদ্ধির জন্য। অতএব মমতা বন্দ্যোপাধ্যায় হারার সঙ্গে সঙ্গে এই দলটা বিলুপ্ত হবে, এটা আমরা জানতাম। কিন্তু এইটা আইডিয়া ছিল না যে বিজেপির বি টিম হিসাবে ঋতব্রতর নেতৃত্বে আর একটা গোষ্ঠী তৈরি হবে এবং তারা দাবি করবে যে আমরা অরিজিনাল তৃণমূল, যেটা মহারাষ্ট্রের সিন্ডেকে দিয়ে করিয়েছিল, সেম ট্রু কপি এখানে তৈরি হচ্ছে। অতএব মানুষ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের হার একটা আলাদা জিনিস, কিন্তু এরা যেটা করছে এটা মানুষ ভালোভাবে কখনোই নেবে না। কারণ এরা যারা মমতার চেহারা নিয়ে, মমতার চিহ্ন নিয়ে যারা ইলেকশন লড়লো, আর 1 মাস গেল না, এখন 1 মাস হয়নি, তার সঙ্গে মমতার সঙ্গে বিট্রে করলো। এরা বিট্রে করে এরা অ্যাকচুয়ালি অমিত শাহ ছত্রছায়ায় চলে গেছে। ওটা কলমে একটা কি নব্য তৃণমূল ব্লক এসব নামটাম দিয়েছে, কিন্তু ওটা আসলে বিজেপির একটা রেস্টিং রুম। কারণ বিজেপি তো ওদের সরাসরি ঢোকাতে পারবে না। তাহলে বিজেপির যারা ভোটার তারা বলবে যাদের অত্যাচার থেকে বাঁচার জন্যে আমরা আপনাকে ভোট দিলাম, বিজেপিকে ভোট দিলাম, তারা এবার বিজেপিতে ঢুকে গেল। তো সেই জন্যে মুখ ঢাকার জন্যে বিজেপিতে ওদের নিল, কিন্তু একটা আলাদা নামকরণ করে নব্য তৃণমূল ব্লক বলে ওদের ওই জায়গায় রেখেছে। এরা সবাই বাঁচার জন্য অমিত শাহর আশ্রয় নিয়েছে, যাতে এদের যে লুণ্ঠিত সম্পদ সেইটা যাতে আবার হাতছাড়া না হয়, এদের মারধর খেতে যাতে না হয়, এই বাঁচার জন্যে এরা অ্যাকচুয়ালি অমিত শাহর আশ্রয়ে আছে। তো এইটা একটা নোংরা পলিটিক্স, কিন্তু এরা অস্তিত্ব হারালো, পরিচয় হারালো।
চোর ডাকাত যাই বলুন, মমতার সঙ্গী হিসাবে তো একটা পরিচয় ছিল। আজ তারা কার সঙ্গী? মমতার সঙ্গী নয়, আবার প্রকাশ্যে এসে বলতে পারছে না যে আমরা অমিত শাহর শিষ্য, এখন সেটা বলতে পারছে না। তো কি মুখে এরা মানুষের কাছে যাবে? এইটা রাজনীতির একটা কলঙ্কিত চেহারা, যেটা বাংলায় কখনো হয়নি, এবার আমরা দেখলাম। এখন উনি পরিযায়ী রাজনীতিবিদ, পশ্চিমবাংলায় কাজ না পেয়ে প্রচুর যুবক, লক্ষ লক্ষ যুবক ভিন রাজ্যে কাজ খুঁজতে যায়। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলায় মাটি খুঁজে পাচ্ছে না, তাই দিল্লিতে যাচ্ছে যদি কিছু বাজার গরম করা যায়। একসময় বাংলার মানুষকে, স্পেশালি মুসলমানদের, ওয়াকফ আইনের প্রসঙ্গে উনি বলেছিলেন এখানে ওয়াকফ নিয়ে কথা হবে না, এখানে কোনো আন্দোলন হবে না, আন্দোলন করতে চাইলে দিল্লি চলে যাও। ভাগ্যের কি পরিহাস দেখুন, আজকে সেই মুখ্যমন্ত্রীকে দিল্লি ছুটতে হচ্ছে একটু অক্সিজেন পাওয়ার জন্য, আন্দোলন করার জন্য। কারণ বাংলায় উনি সাথী খুঁজে পাচ্ছেন না। ওনার 80টা এমএলএর মধ্যে শুনেছি 20-22টা ওনার সঙ্গে আছে, কিন্তু তারা কোথায় আছে তাও জানি না। কদিন আগে ধর্ণা মঞ্চে বসেছিলেন, সেখানে মনে হয় 4-5 জন ছিল, বাকি কেউই নেই। অতএব এই আকাল কাটানোর জন্যে উনি দিল্লিতে মাটি খুঁজছেন। এখন যদি রাহুল গান্ধী কিছু লোক দিয়ে দেয়, বা আরও যারা আছে, লালু প্রসাদ যাদবের ছেলে অখিলেশ, তারপরে ওদিকে তেজস্বী, ওদিকে আরও যারা আছে ইন্ডিয়া জোটের, মানে এখন না তৃণমূল সার্ভাইভ করতে পারছে না, ইন্ডিয়া জোটের নাম নিয়ে ওইখানে উনি লম্পজম্প করবেন। আসলে মিডিয়ায় না থাকলে ওনার তো পেটের ভাতও হজমে না, রাতের ঘুমও হবে না। অতএব এখানে ঠাঁই না পেয়ে এখন উনি দিল্লির আশ্রয় খুঁজছেন। হারামখোরের বেস্ট এক্সাম্পল যদি খোঁজেন তাহলে সেটা ফিরহাদ হাকিম হবে। এই ফিরহাদ হাকিম আসলে তো ববি, ওকে লোক কালীঘাটের ববি চিনতো। ওই পাড়ার চাঁদা তোলা, গুন্ডাগার্দি করা, পূজাপাঠ বাড়িতেও হয়, রাস্তায় পূজা পাণ্ডাল করে, তাকে মুসলমান জানানোর জন্য তাহলে ফিরহাদ হাকিম নামটাকে উদ্ধার করে আনা হলো। আগে ওকে কেউ জানতো না যে ও ফিরহাদ হাকিম, কারণ মুসলিম নেতা খুঁজতে হবে তো একদম পাক্কা হারামখোর মুসলিম নেতা। ও একদিন যায়, হজ করে আসে, ওর পরিবার মেয়ে টেয়ে সবকে নিয়ে হজ করে আসে, আবার প্রতি বছর হাজিদের সম্বর্ধনাও দেয়, আবার এদিকে শিবের মাথায় জলও ঢালে, আবার পাড়ায় দুর্গাপূজাও করে। আর কদিন আগে দেখলেন না, মেয়র হিসেবে রিজাইন দিয়ে অফিস ছাড়ার আগে মা দুর্গাকে প্রণাম করে ছাড়ালো। তো যে আল্লাহকে ধোকা দেবে, সেই মালটাকে নিয়ে যদি মমতা বন্দ্যোপাধ্যায় সম্পদ ভাবে, সে তো ধোকা দেবেই। আজ মমতার ক্ষমতা গেছে, তাহলে ও অমিত শাহর আশ্রয়ে যাবে, কারণ ওর কাছে তো লুটের মাল প্রচুর আছে। পোর্টের লুটের মাল, পুরো রাজ্যের ইলিগাল প্রমোটিংয়ের লুটের মাল, না জানি আরও কিছু। আপনারা তো ওকে সেই স্যান্ডো গেঞ্জি পরে কাগজ মুড়ে টাকা তুলতেও দেখেছেন। হরেক রকমের মাল ও একটা করে। তো সেই মালগুলো নিয়ে বাঁচবে কী করে? অমিত শাহর আশ্রয় যেতে হবে। অতএব এখন তো ও মমতা ডাকলে যাবে না, শুভেন্দু ডাকলে ও চলে যাবে। এমনকি শুভেন্দুর কুত্তাও যদি থাকে না, সেও যদি ডাকে, তো ফিরহাদ হাকিম অনুগত বান্দার মতো চলে যাবে। মানে মুসলিম সমাজের এত দিনে যত বেঈমান ইতর, তাদেরকে কালেক্ট করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়। সব দলই কালেক্ট করে। মুসলিম সমাজের শিক্ষিত ভদ্রসভ্য মানুষকে কেউ হাইলাইট করে না, তুলে ধরে না। তাদের ক্রিমিনালগুলোকে খুঁজে বার করে বুথ ক্যাপচারিংয়ের জন্য, এলাকায় তোলাবাজির জন্য। আর নেতাও যাদের বানাবে তারা পাক্কা হারামখোর হবে তবেই। তো ফিরহাদ হাকিম হারামখোরির বেস্ট এক্সাম্পল, এবং তার নমুনার আপনারা দেখতে পাচ্ছেন। প্রচুর রকম জমি দখল করে বসে আছে, এবং সে ওয়াকফ নিয়ে, ওয়াকফ বিল নিয়ে আন্দোলনও করেছিল। সেই ওর মঞ্চে আরও কারা কারা ছিল, মনে হয় তোহা সিদ্দিকী, এরকম আরও কিছু আইটেম ওখানে ছিল। তো এইরকমই ধোঁকা হয়। যেমন এনআরসি মুভমেন্ট করাচ্ছেন, এনআরসির ব্যবস্থা করাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আবার আমাদের পিটিয়ে পুলিশ দিয়ে কোথায় জেলে পুরবে, কোথায় কেস খাইয়ে দেবে, কোথায় আমাদের পারমিশন ক্যান্সেল করাবে, নিজে ক্যা চিচি বলে উনি করবেন। মানে আপনারা দেখবেন, চোর যখন ধরা পড়ে যায় না, রাস্তাঘাটে বাসে ট্রামে চোর যখন ধরা পড়ে যায়, এক প্রকার মানুষ দেখবেন খুব অতি উৎসাহিত হয়ে মারধর করে টেনে হিঁচড়ে ওদেরকে নিয়ে যায়। ওটা তুই এখানে এই চুরি করেছিস, তোকে মেরে ফেলবো, এই ছেলে পুরো দেবো, এই করে দেবো, থানায় নিয়ে যাও। তারপরে কিছু দূর টেনে নিয়ে গিয়ে আবার কাঁধে হাত দিয়ে গল্প করতে করতে বেরিয়ে যায়। ওরই সাথী থাকে, লুটেরাদের সাথী। আর সাধারণ মানুষ ভাবে এই তো কিছু লোক তো যখন দায়িত্ব নিয়ে ওদেরকে থানায় নিয়ে যাচ্ছে, তাহলে ঠিক আছে, কোনো চিন্তা নেই। ওই রকমই লুটেরা হচ্ছে ফিরহাদ হাকিম, মমতা বন্দ্যোপাধ্যায়। মানে সবই তো একটা টিম। বামফ্রন্টের সময় যে চুরি হয়নি ওয়াকফ তা নয়। অতএব ববি হাকিম চুরি করেছে, সেই আবার আন্দোলন করছে ওয়াকফ বিলের বিরুদ্ধে। আর মুসলমানদের সামনে নেতা হিসাবে থাকার জন্য এরকম কিছু নাটক করতে হয়।
তাই উনি আন্দোলনও করেছেন, কিন্তু ওই বললাম না হারামখোর, ফিরহাদ হাকিমের মতো অত খাঁটি হারামখোর আর নয় পিওর হারামখোর আপনি পাবেন না। আরও আছে হারামখোর, সবকটাই তো হারামখোর। যারা এখন ঋতব্রত ওই বালিশ চাটার দলে গেছে তাদের সকলেরই রাতগুলো খুব রঙিন, ঠিক আছে? এদের কারোরই চরিত্র খুব উজ্জ্বল না, তাই চরিত্র ম্যাচ করেছে বলে ওই বালিশ চাটার দলে ওরা গেছে। একদম জুতো মেরে বিদায় করা উচিত। এই নোংরা মহিলাটাকে, এই রাজ্যটাকে ধ্বংস করেছেন হিন্দু মুসলমান, উনিই শিখিয়েছেন মানুষকে। কখনো ইমাম বাতা, কখনো পুরোহিত বাতা, কখনো সাগর মেলা, কখনো ঈদের রেড রোডে এসে ভাষণ মারা, পলিটিক্যাল ভাষণ, কখনো আবার দুর্গা কার্নিভেল করা, মানে যা করেছেন বললে শেষ হবে না। সরকারি টাকায় মন্দির করা, মানে এই নোংরা মহিলা মুসলমানদের শুধু লুটপাট গুন্ডাগার্দিতে লাগিয়ে রাখলো, হিংসার কাজে লাগিয়ে রাখলো। পার্টিতে আপনি দেখবেন ওর পার্টিতে মুসলিমদের কোনো জায়গা ছিল না, আগেও ছিল না, উপরের মন্ত্রিত্বে কোনো জায়গা ছিল না। ফিরহাদ হাকিম তো মুসলমানই নয়, আর সিদ্দিকুল্লাহ তো মানে নাম উচ্চারণ করতে ঘৃণা লাগে। একটা লাইব্রেরিও করতে পারেনি, ও শুধু মন্ত্রী হওয়ার নেশাতে পুরো জাতিকে বিসর্জন দিয়েছে এবং মুসলমানদের বিপদে কোনোদিন একটা কথা বলেনি। সবসময় মমতা বন্দ্যোপাধ্যায়কে ডিফেন্ড করে, যেমন কি আনিস খানের মার্ডার থেকে আরম্ভ করে যে কোনো কেসে মুসলমানদের বিপদে এদের খুঁজে পাওয়া যায়নি, এরা মমতার পাশে ছিল। আজকের দিনে মমতা বন্দ্যোপাধ্যায় নতুন করে যে কমিটিটা করেছে তাতেও একজন মুসলিম নেই। অর্থাৎ চরম সাম্প্রদায়িক আরএসএসের দুর্গা। এবং গত ইলেকশনের আগে একটা বছর মুসলমানদের এই পরিমাণ অপমান করেছে, মানে বলে শেষ করা যাবে না। প্রথম তো সরকারি টাকায় মন্দির ফন্দির করা, এটা একটা অবৈধ কাজ, অসাংবিধানিক কাজ। তারপরে ধরুন মুসলমানদের ওই প্রসাদ খাইয়ে দেওয়া, তারপরে বলে দিল কোরআন শেষ হয়ে যাবে, আমার স্কিম শেষ হবে না, সঙ্গে বাইবেল গীতাও কথা বলেছে। তারপরে বলল এসপি আর ডিএমকে বলবো নজরদারি করো, মসজিদ থেকে যেন উস্কানিমূলক কথা না হয়। মানে বললে শেষ হবে না। মুসলমানদের প্রতি তার এত ঘৃণা, কখন বললো যে বেশি কথা বলবে না, দুটো কেস এমন দেবো, ঝুলিয়ে দেবো। হ্যাঁ, তো কি করেনি, মুসলমানদের এই পরিমাণ থ্রেট করেছে। থ্রেট করার পর আজকে হারার পরেও কিন্তু 80টা এমএলএ মুসলমানরা দিয়েছে ওকে। হয় মুসলিম ক্যান্ডিডেট জিতেছে, নয় মুসলিম এলাকা থেকে হিন্দু ক্যান্ডিডেট জিতেছে। সে আজকে সাহস কি মুসলিম এলাকা খুঁজছে পার্লামেন্টে যাবে বলে, এবং পার্লামেন্টে যাবে বলে সে প্রস্তুত বাঁচছে মুসলিম এলাকা, কিন্তু তার দলের পুনর্গঠন যে হয়েছে সেই বডিতে একটা মুসলমান নেই। আমি বলবো মুসলমানদের, এই ঢঙ্গি মহিলা আমাদের এলাকায় আসলে কে একটিও ভোট দেবেন না, মানে মুখে ঝামা ঘষে দেওয়ার মতো করুন। আমরা বিজেপির সঙ্গে লড়ে নেব। আগে আমাদের লোক বলতো না, জ্ঞান দিত ছোট শত্রু আর বড় শত্রু থাকলে ছোট শত্রুর সঙ্গে হাত ধরতে হয়। আমরা একটা শত্রু কমিয়েছি, আপনার ভাষায় ছোট শত্রু কমিয়েছি, এবারে বড় শত্রুকে আমরা দেখে নেব। কিন্তু তাই বলে এই ছোট শত্রুকে দাঁড় করানোর চেষ্টা করবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকেই বলেছিল আমি গুন্ডা কন্ট্রোল করি। যত অ্যান্টি সোশ্যালগুলোকে দলে ঢুকিয়েছে, চোর ডাকাত লুটেরাদের ও ঢুকিয়েছে, এবং ওরই সিদ্ধান্ত অভিষেককে ও আগামী দিনে নেতা করবে। তাই দলে ওর যারা ছায়ার সঙ্গী ছিল, পুরনো সাথী, তাদের একটার পর একটা আউট করেছে, দল থেকে সরিয়েছে, সাইড করেছে, অপমান করেছে, আর ভেবেছে আমার এই ছেলেটা আগামী দিনের মুখ্যমন্ত্রী হবে। যত বড় বড় নেতা গেছে তারা তো এক একটা শিকড় উপড়ে নিয়ে চলে গেছে। তো তৃণমূলের মূলটা যদি চলে যায়, তৃণটা আর বাঁচে কোথায়? তো মমতার হাতেই তৃণমূলের হত্যা হয়েছে। কারণ অভিষেক তো জানে না, অভিষেক তো কোনো ত্যাগ নেই এই দল গড়ার জন্য, ও কাউকে চেনে না। অতএব ও রাজপুত্রের মতো বসলো যখন গদিতে, তখন বড় বড় সিনিয়র লিডারদের চাকর বাকরের মতো অপমান করেছে। সেইটা এখন সবার সামনে এসে গেছে, আমরাও বুঝতাম। ওকেও তোলার পিছনে তো মমতাই। অতএব মমতাই মূল দায়ী এই দল ধ্বংস হওয়ার পিছনে। স্বৈরাচারী ওর আচরণ, এটাই ধ্বংসের কারণ। দেখুন, এটা তো কদিনের সরকার, এদেরকে প্রথমে ধ্বংসে নামানো হয়েছে। প্রথম দিন থেকে এরা ধ্বংস শুরু করেছে। কুরবানির উপর যে এরা নিষেধাজ্ঞা জারি করলো বকলমে, তাতে মুসলমানরা হয়তো একটু আঘাত পেয়েছে, দুঃখ পেয়েছে, কিন্তু গরিব হিন্দু পরিবারগুলো যারা গোপালন করতো তারা সর্বশান্ত হয়ে গেছে। তারা অনেকেই গরুকে আর খাওয়াতে পারছে না, আর ওই 2 লাখ টাকার গরু তো হয়তো 10-15 হাজার টাকা বিক্রি করে দেবে, এরম অবস্থা।
তাহলে যার ক্ষতি হয় সেই বোঝে। তারপরে হকার মুক্ত করতে গিয়ে কত লক্ষ পরিবারকে যে নিঃস্ব করে দিল। কলোনিগুলো রেলওয়ের জায়গা পড়ে আছে, একদম সাত তাড়াতাড়ি কিছু না ভেবেই এই ঘরগুলো উজাড় করে দেওয়া। মানে আমি সত্যি কথা বলছি কি, আমাকে যদি আমার শত্রুর ঘর ভাঙতে বুলডোজার দেওয়া হয় না, আমি ভাঙতে পারবো না। তখন মনে হবে ওই লোকটার উপর রাগ আছে, ওর বউটা কি করেছে, ওর বাবা মা কি করেছে, ওর বাচ্চাটা কি করেছে। মানে আমার দেশটা তো আর নিউ ইয়র্ক সিটি নয়, জানতাম নিখুঁত সিটি করতে হবে। এরা কি করবে জানি না, কিন্তু এই কদিনে যত লক্ষ মানুষের জীবিকা কেড়ে নিয়েছে না, এদের বিকল্প কি হবে জানি না, কি করে তাদের চলছে। অনেকে তো ভিক্ষার তালা নিয়ে দেখছি পথে বসে গেছে। মানে বলে না, যার যায় সেই বুঝে, যার ক্ষতি হয়ে যায় তার কষ্ট আমি আপনি বুঝতে পারবো না। আর এই সরকার তো জালিম সরকার, অত্যাচারী সরকার, এ বুঝবে না। তবে নিশ্চিত থাকতে পারেন 5 বছরের বেশি এরা টিকবে না। তো মাদ্রাসা তো আমরা নিজের খরচায় চালাই, মসজিদ চালাই, চলা উচিত। সরকার যদি হাত তুলে নেয়, তাতে যদি মনে করে যে মাদ্রাসা বন্ধ হয়ে যাবে, তা হবে না। মুসলমানরা মাদ্রাসা ঠিক চালিয়ে নেবে, মসজিদও চালিয়ে নেবে। যে লোকটা কাল পর্যন্ত খেটে খেত, একটা মানুষ পরিশ্রম করে মানুষের সেবা করে সন্ধ্যাবেলায় যদি তার বাড়ির ছেলে পুলে মা বাবা মুখে অন্ন তুলে দিতে পারে, এর যে তৃপ্তি, যে আমি কাজ করে খাই, এটা তো মানুষের একটা আত্মসম্মান বোধ, অহংকার। আমি পরিশ্রম করি, ঘাম ঝরি, আমি চুরি করি না, আমি বেইমানি করি না, আমি ডাকাতি করি না, এটা তো কিছু পারে না। অতএব এদের ভিক্ষার পাত্র হাতে নিয়ে দাঁড়ানো কতটা কষ্টের, মানে কতটা আত্মসম্মান বিসর্জন দিয়ে, কতটা অসহায় হলে মানুষ এটা করতে পারে। আমি বললাম না, যার হয় সেই বোঝে। মানে যারা ওইভাবে নিঃস্ব হয়েছে, মানে হাত পাচ্ছে, মানে কি তার আর কোনো উপায় নেই। তো আমি এটুকুই বলতে পারি, যার যেটুকু সামর্থ্য হবে যাতায়াতের পথে এদের সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। এমন না হয় সন্ধ্যাবেলায় বাড়ি গিয়ে বাড়ির অন্যটুকু জোগাড় করতে পারছে না, কারণ এর পরের স্টেজটা তাহলে তাদের আত্মহত্যা করতে হবে। কারণ এরা চুরি ডাকাতি শেখেনি, এরা পারবে না। অতএব মানবিকতার কারণে যে যা পারবেন, এদেরকে অবহেলা করবেন না, ঘৃণা করবেন না, অবজ্ঞা করবেন না। আমরা তো প্রচুর মানুষকে ভিক্ষা দিই, এবং যারা প্রফেশনাল ভিখারি তারা প্রতিদিন 1000-2000 টাকা রোজগারও করে নেয়। আমি খালি অনুরোধ করবেন, এদের ভিখারি ভেবে ভিক্ষা দেবেন না, এদের ভাই ভেবে, বোন ভেবে এদের সঙ্গে সহযোগিতা করবেন। আমার মনে হয় এই নেকিটা, এই ভালো কাজটা রিটার্ন আপনার কাছে আসবে, আপনি উপকার পাবেন। এই টাকাটা জলে যাচ্ছে না। এদের একটু সময় দিতে হবে। এরা নিশ্চয়ই চিরজীবন ভিখারি থাকবে না, ভিক্ষা করবে না। আর বিকল্প নিশ্চয়ই কিছু চেষ্টা করে, কিছু একটা করার চেষ্টা করবে। তো এই মুহূর্তে এদের যেন কেউ মুখ না ফিরিয়ে নেয়, এটা আমার অনুরোধ।